সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। দেশের ইতিহাসে এবারের নির্বাচন হবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ। জীবন ঝুঁকির মুখে পড়লেও নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না বলে মন্তব্য করেছেন ইসি আনোয়ারুল ইসলাম। জামায়াত নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, এই রোডম্যাপ সুষ্ঠু নির্বাচন ভণ্ডুল করার নীল নকশা। প্রধান উপদেষ্টা ওয়াদা ভঙ্গ করে নির্বাচনের ঘোষণা দিয়েছেন বলেও মন্তব্য করেছেন তিনি। বিএনপির মহাসচিব বলেছেন, দেশে মধ্যমপন্থা উদারপন্থা রাজনীতি ও গণতন্ত্রকে সরিয়ে উগ্রবাদের রাজনীতি ফিরিয়ে আনার ষড়যন্ত্র চলছে। সমসাময়িক রাজনীতির নানা বিষয় নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় ঝুঁকিপূর্ণ নির্বাচনের শঙ্কা। আর এসব নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার জাহেদুর রহমান, রাজনৈতিক বিশ্লেষক, এবং সালেউদ্দিন সিফাত, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। দর্শক, আপনারা এই আলোচনায় অংশ নিতে পারেন। এর জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখার নম্বরে, এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুতেই জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। রণক্ষেত্র কাকরাইল, জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, নূর রাশেদ সহ কয়েকজন আহত, পাল্টাপাল্টি দোষারোপ, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন। ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে ক্ষতিগ্রস্ত হবে জাতি, বাড়বে ফ্যাসিবাদ ফিরে আসার শঙ্কা, বলছে বিএনপি। ইসির রোডম্যাপে সুষ্ঠু ভোট ভণ্ডুলের নীল নকশা দেখছে জামায়াত। এবারের নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ, মন্তব্য ইসি আনোয়ারুলের। যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলার ঘোষণা সিইসির, কর্মকর্তাদের নিরপেক্ষ থাকার নির্দেশ। ছুটির দিনে সরগরম ঢাকা বিশ্ববিদ্যালয়, নানা প্রতিশ্রুতি আর পাল্টাপাল্টি অভিযোগে জমজমাট ডাকসু নির্বাচনের প্রচারণা। জাকসুতে 179 প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ। এবং সন্ত্রাস বিরোধী আইনের মামলায় লতিফ সিদ্দিকী, অধ্যাপক কার্জন সহ 16 জন কারাগারে। মঞ্চ 71 গঠন করে অন্তর্বর্তী সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ রাষ্ট্রপক্ষের। দর্শক, শিরোনাম শুনছিলেন। আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি ঝুঁকিপূর্ণ নির্বাচনের শঙ্কা। জাহেদ ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করব, তার আগে একটু গতকালকের ঘটনার বিশ্লেষণ আপনার কাছ থেকে জানতে চাই। যে মঞ্চ 71-এর প্রোগ্রামকে কেন্দ্র করে যেটি হয়েছে, আজকে তাদেরকে মোটামুটি 16 জনকে কারাগারে পাঠানোর আবেদন করা হয়েছিল পুলিশের তরফ থেকে। আদালত সেটি কারাগারে পাঠিয়েছেন এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগ সেটি হচ্ছে যে সরকারকে উৎখাতের একটা ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। যদিও আমি যদি পুলিশ কর্মকর্তা তৌফিক হাসান আদালতে কি বলেছেন একটু বলি, যে মাননীয় আদালত, উপস্থিত লোকদের জিজ্ঞাসাবাদ করে জানা যায় আব্দুল লতিফ সিদ্দিকী মঞ্চ 71-কে পুঁজি করে প্রকৃতপক্ষে দেশকে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে অস্থিতিশীল করে বর্তমান অন্তর্বর্তী সরকারকে উৎখাত করার ষড়যন্ত্র করেছেন। আপনার বিশ্লেষণটা একটু শুনতে চাই। খুবই হাস্যকর বক্তব্য সরাসরি যদি বলি। মানে ধরুন, ওনারা এই সব প্রোগ্রামটা করতে গেছেন, তো উনি নাকি রীতিমতো সশস্ত্র সংগ্রাম করে এই দেশকে অস্থিতিশীল করে শেখ হাসিনাকে প্রত্যাবর্তন করাবেন। তো তার মানে দীর্ঘদিন থেকে চেষ্টা চলছে। জনাব লতিফ সিদ্দিকী সহ অন্য যারা আছেন, আমাদের গোয়েন্দা সংস্থাগুলো কি করলো এতদিন ধরে, কি করছেন তারা, এবং কি কি ধরনের তৎপরতা আছে আমরা জানতে চাই। তারা একটা সভা করতে গেলেন, তারপর থেকে ধরে এনে জিজ্ঞাসাবাদ করেই তারা সুরসুর করে বলে দিলেন যে আমরা আসলে তো সরকারকে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে পতন ঘটাতে চেয়েছি, তাই কি? আমরা 5 আগস্ট পরবর্তী সময়ে মামলা নিয়ে এই কথাটা বারবার বলছি, জিনিসগুলোকে ছেলে খেলায় পরিণত করা হয়েছে। আমি খুব স্ট্রংলি কন্ডেম করি এই ধরনের যা যা ঘটনা ঘটেছে। এমনকি চিহ্নিত ওনাদের কেউ, ইনফ্যাক্ট এই যে লতিফ সিদ্দিকীর কথা বলা হচ্ছে, উনি তো আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হয়েছিলেন। অন্য যারা যারা আছেন, আওয়ামী সিম্প্যাথাইজার থাকতে পারে তার মধ্যে, কিন্তু আওয়ামী লীগের মানুষজনও যদি হতো কথার কথা, এবং কারো বিরুদ্ধে যদি কোনো ফৌজদারি অপরাধের অভিযোগ না থাকতো, এই ধরনের কোনো স্টেপ নেওয়া যেতে পারে। এখানে অনেকগুলো ঘটনা ঘটেছে। এগুলো যদি পেছনে যাই, মঞ্চ 71 কি একটা নিষিদ্ধ সংগঠন ছিল? না। তারা একটা হল ভাড়া করেছেন, তারা একটা প্রোগ্রাম করবেন ঘোষণা দিয়েছেন, কারা কারা আছেন এর সাথে, কে উদ্যোক্তা, সব তথ্য জানা ছিল। তারপর তারা প্রোগ্রাম করতে গেলেন, প্রোগ্রাম শুরু হলো, খেয়াল করি তখনও কিন্তু বাধা দেওয়া হয়নি, পুলিশ তখনও বাধা দেয়নি। এরপর কিছু লোকজন গিয়ে সেখানে হট্টগোল করলো, ঝামেলা করলো, তারপর পুলিশ আসলো এবং পুলিশ তাদেরকে ধরে নিয়ে গেল। যারা একটা প্রোগ্রামে হই হট্টগোল করলো, ঝামেলা করলো, তারা কিন্তু একেবারে সেফ থেকে গেলেন। অন ক্যামেরা কথা বলছেন, পত্রিকার সাথে কথা বলছেন, কে কে ওখানে ছিল সব দেখা গেছে। এমনকি কেউ যদি অভিযুক্ত বা অপরাধীও হয়ে থাকতো, তাকে ধরার দায়িত্ব, তার সাথে সব করার দায়িত্ব
অন্য কারণ। আমরা আওয়ামী লীগের সময় এই কথা খুব বলতাম, যখন আওয়ামী লীগ লাঠি সোঁটা নিয়ে অস্ত্র নিয়ে মোড়ে মোড়ে বসে থেকে বলতো বিএনপির নাশকতা ঠেকাতে আমরা বসে আছি। আমরা বলতাম তুমি কি পুলিশ, ওকে এই দায়িত্ব কে দিয়েছে? ঠিক একই রকম কাজ হলো, উল্টো ধরে নিয়ে যাওয়া হলো এই মানুষগুলোকে, নিয়ে যাওয়ার পর এখন মামলা দেওয়া হলো। আমরা প্রায় বলছি ধরে ধরে হত্যা মামলা, ধরে ধরে এই যে এখন এই ধরনের ঘটনা, এগুলো করার মাধ্যমে আসলে একেবারে ছেলে খেলায় পরিণত করা হচ্ছে সবকিছুকে, এবং আমাদের যে কোনো বিবেচনায় এই সরকার এবং ভবিষ্যতের জন্য আমাদের কতগুলো বাজে নজির আমরা সৃষ্টি করছি। কিন্তু কিন্তু জাহিদ ভাই, এই মুক্তিযুদ্ধের প্রজন্ম নিয়ে বহুত সংগঠন কিন্তু আছে, কিন্তু জি। হঠাৎ করে মঞ্চ ৭১-এর প্রয়োজনটা পড়লো কেন? তারা তো ৫ আগস্টের পরেই এটির করেছে। আত্মপ্রকাশ করেছে, জি। এবং অনেকে এই মঞ্চ ৭১-এর হঠাৎ করে উদয় হওয়ার নেপথ্যে অন্য কিছু কি দেখেন? আমি তাহলে প্রশ্নটা করছি, একটা কথা মনে রাখতে হবে, যখন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, আওয়ামী লীগ কোনো না কোনো ফর্মে আবার এই মাঠে আসতে পারে তার ন্যারেটিভ দেওয়ার জন্য, হতে পারে সেটা। কিন্তু আমার বারবার একটা জরুরি কথা যেটা, সেটা হচ্ছে একটা জিনিসকে ক্রিমিনালাইজ যদি করতে চান আইনের মাধ্যমে করতে হবে। আরেকটু পেছনে যাই, 15ই আগস্ট যে কয়েকজন ব্যক্তি ফুল দিতে গিয়েছিল 32 নম্বরে, কিসের ভিত্তিতে তাদেরকে বাধা দেওয়া হলো? কিসের ভিত্তিতে একজন রিকশা চালককে গ্রেফতার করে মামলা দেওয়া হলো? তাকে আর পুরনো একটা মামলা গ্রেফতার দেওয়া হয়ে দেখানো হয়েছে। যারা বাধা দিতে গেছেন কিসের ভিত্তিতে? 32 নম্বরে ফুল দেওয়া কি ক্রিমিনালাইজড ইন এনি ল ব্যক্তির ক্ষেত্রে? না। সো আমরা রাষ্ট্র যখন চালাতে চাই, রাষ্ট্র আইন দিয়ে চলবে, এবং একটা রাষ্ট্রে আমার আপনার মতামতের বাইরের মত থাকে। আমি আবারও বলছি, এখানে যারা আছেন আওয়ামী সিম্প্যাথাইজার্স আছে, আমি ব্যক্তিগতভাবে চিনি, জানি, কিন্তু তারা যা করেছেন এটা তো ক্রিমিনালাইজেশন করা যায় না। সমস্যা ওই জায়গায়। যদি এরকম হয়ে থাকে যে আপনি একটা আইন বানান যে মুক্তিযুদ্ধ নাম দিয়ে কোনো প্রতিষ্ঠান যদি তৈরি হয় হঠাৎ করে, সেটা বেআইনি, কথার কথা, বা 5 তারিখের পর ওই আইনের সমালোচনা হতে পারে, তারপর আপনি বলতে পারবেন আইনের মাধ্যমে করেছেন। এখনো আপনি একটা আইন দেখিয়েছেন, খুবই বিতর্কিত একটা আইন, সন্ত্রাস দমন আইন। সো এটা কোনো না কোনো ফর্মে হতে পারে না তা বলছি না, সরকারের গোয়েন্দা সংস্থা সহ সবারই খুব মনোযোগ রাখতে হবে রাষ্ট্রের নিরাপত্তা লঙ্ঘন করার মতো কিছু করছে কিনা। আওয়ামী লীগের প্রচুর টাকা আছে, তারা চেষ্টা করতে পারে। ভারত আমাদের সাথে ঘোষিত শত্রুতাপূর্ণ অবস্থানে আছে এখন, তারা চেষ্টা করতে পারে। তো আমরা এতগুলো পুশিগার, আমি আবারও বলছি, শুরু করেছিলাম যেটা দিয়ে, মঞ্চ ৭১ শুধু একটা প্রোগ্রামে মব গিয়ে ঝামেলা করার পর ওনারা বুঝতে পারলেন যে তারা সশস্ত্র সংগ্রামের মাধ্যমে সরকারের পতন এবং শেখ হাসিনাকে আনতে যাচ্ছে। জি, সালাউদ্দিন সিফাত, আপনি একটা স্ট্যাটাস দিয়েছেন, স্ট্যাটাস বলতে এরকম একটা ছবি পোস্ট জুড়ে দিয়ে আপনি স্ট্যাটাস দিয়েছেন, সেখানে লেখা আছে যে খুনি লিগারদের জন্য কান্না করতে করতে অন্ধ বনে যাওয়া ব্যক্তিরা কোথায় আছেন? গতকালকে ডিআরইউতে যেটা ঘটেছে, আপনার দৃষ্টিতে এটা কি মানে যা হয়েছে এটা কি সঠিক হয়েছে বলে আপনি মনে করেন কিনা? আর আজকে পুলিশের তরফ থেকে যেটি বলা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করেছেন, কিন্তু আমরা এটি তিনি বলছেন, কিন্তু এখন পর্যন্ত তাকে রিমান্ডের আবেদনও পর্যন্ত করা হয়নি, কিন্তু তিনি বলে দিয়েছেন আদালতে। আচ্ছা, আমি সেই প্রসঙ্গে আসছি। প্রথমে একটা কথা খুব পরিষ্কারভাবে বলতে চাই, সোশ্যাল মিডিয়াতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন কালচারাল এস্টাবলিশমেন্টের লোকজন বলা শুরু করছে যে মুক্তিযোদ্ধাদেরকে এভাবে কিভাবে হেনস্থা করা হচ্ছে বা এরকম। সে প্রেক্ষিতে আমাদেরকে আসলে জানতে হবে এই যে মঞ্চ ৭১ এটা আসলে কি জিনিস। প্রথমত এই জিনিসটা আগে বুঝতে হবে। একদম ক্লিয়ারলি বললে এটা একটা আওয়ামী লীগ পুনর্বাসন কেন্দ্র, এবং ধরে ধরে এটা প্রুফ দেওয়া যাবে একদম স্পেসিফিক। সেখানে যেই ছবিটাতে দেখা যাচ্ছে যে একজন লোকের সাথে আরেকজন লোকের হাতাহাতি হচ্ছে, মারামারি হচ্ছে, সেই লোকটা ছিল আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য, ওনার নামও আছে আনিসুর রহমান বুলবুল। তিনি কিন্তু এখন পর্যন্ত ঘোষিত ওই উপকমিটির সদস্য। এরপর যিনি স্লোগান দিতে যাকে দেখা গিয়েছে সে হচ্ছে ভেদরগঞ্জ উপজেলা কৃষক লীগের সহসভাপতি, সে সেখানে স্লোগান দিয়েছে। এরপর যদি আপনি একজন আয়োজক গতকাল রাতে সে আবার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, তাকে খুনি হাসিনা ফোন করে খোঁজ খবর নিয়েছে যে ডিআরইউর এই যে অবস্থা হইল, মব সন্ত্রাস হইল, তুমি আহত হয়েছো কিনা। ওর নাম হচ্ছে আল রিয়াদ খান। আচ্ছা, এর মধ্যে আবার সাবেক যদিও বহিষ্কৃত, আমরা সবাই জানি, আওয়ামী মন্ত্রী তিনি আব্দুল লতিফ সিদ্দিকীও তো সেখানে ছিলেন। এছাড়াও যারা হচ্ছে আওয়ামী সিম্পেথাইজার, যেটা জাহেদ ভাই বললেন, আমি শেখ হাফিজুর রহমান কার্জনের কথা এখানে বিশেষভাবে উল্লেখ করতে চাই, এরা সবাই সেখানে ছিল। সো প্রথমে একদম ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হচ্ছে আপনাকে আগে অ্যাকনোলেজ করতে হবে যে মঞ্চ ৭১ নামে মূলত আওয়ামী লীগের একটা পুনর্বাসন কেন্দ্র, আওয়ামী লীগের একটা পুনর্বাসন প্রজেক্ট সেখানে চালানো হচ্ছিল। এখন আসেন যেটা জাহিদ ভাই বললেন, ইয়েস আই এগ্রি উইথ হিম, যে আপনার যদি লিগ্যাল কোনো ইনস্ট্রুমেন্ট না থাকে, এবং মানে মানে মব যেটাকে বলা হচ্ছে, যদিও আমি এটা মব বলতে আমি রাজি না, সেটা একটা আমার যুক্তি আছে, সেই যুক্তি আমি পরে আসবো,
কিন্তু কখন এই ধরনের উচ্ছৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, কখন মানুষজন নিজের হাতে আইন তুলে নিচ্ছে, কখন মানুষজন প্রতিরোধ করছে, যখন তার কোনো লিগ্যাল ইনস্ট্রুমেন্ট নাই এইটাকে ঠেকানোর জন্য। আপনি যখন দেখেন, আমি আজকে মায়ের ডাকের প্রোগ্রাম থেকে আসছি, সেখানে অসংখ্য শিশু কান্না করছে, অসংখ্য শিশু তাদের বাবাদেরকে চাচ্ছে যে এর বাবারা কোথায়। তো একজন শিশু বা একজন ভাই যখন দেখে যে যেই স্লোগান দিয়ে, যেই আওয়ামী বয়ান দিয়ে, যে আওয়ামী ন্যারেটিভ দিয়ে তার বোনকে হত্যা করা হয়েছিল, তার ভাইকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, তার বাবাকে গুম করা হয়েছিল, সে একই আওয়ামী ন্যারেটিভ, সে একই আওয়ামী বয়ান, সে একই আওয়ামী স্লোগান দিয়ে যখন একটা রক্তক্ষয়ী অভ্যুত্থানের পরেও কেউ মিডিয়ার সামনে হাজির হবে, কথা বলবে, তখন এটাতে একটা গ্রিভিয়েন্স আছে, এটা আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। আমরা তাদের এই সাইকোলজিক্যাল ইফেক্টটা বুঝতেছি না, তাদের এই গ্রিভিয়েন্সটা সে কীভাবে অ্যাড্রেস করবে। এখন আপনি বলতে পারেন যে আচ্ছা, এই গ্রিভিয়েন্স অ্যাড্রেস করার তো অনেকগুলো ওয়ে আছে, আপনি এটাকে লিগালি চ্যানেলাইজ করতে পারতেন, ওভাবে করতে পারতেন, তো ওকে ফাইন, তাহলে হোয়ার ইজ দ্য লিগাল ইনস্ট্রুমেন্ট? অ্যান্ড অ্যাগেইন, যেই কালচারাল সুশীলরা, যে কালচারাল এস্টাবলিশমেন্টরা গতকাল থেকে যে মুক্তিযোদ্ধাদের অপমান করা হচ্ছে এই শব্দবন্ধে তাদের প্রতিরোধ করছে, প্রতিহত করছে, তারা এতদিন ধরে কি করেছে? তারা কি জানতো না যে এই মুক্তিযোদ্ধা মঞ্চ ৭১ নামে যে একটা প্রতিষ্ঠান, এটা মূলত একটা আওয়ামী লীগ পুনর্বাসন কেন্দ্র? বা আসলেই তারা মুক্তিযোদ্ধাদের কোনো দাবি দাওয়া নেই, তাদের কোনো কনসার্ন নাই, তাদের বেসিক দাবি দাওয়া হচ্ছে বেসিক্যালি মুজিববাদকে ফিরিয়ে আনা, আওয়ামী লীগকে ফিরিয়ে আনা? তারা তো কিছু বলে নাই। এখন কালচারাল এস্টাবলিশমেন্টরা কিছু বলবে না, সরকারের তরফ থেকে লিগ্যাল ইনস্ট্রুমেন্ট থাকবে না, তাহলে যাদের গ্রিভিয়েন্স আছে তারা কি করবে? তাদের তো এটা প্রতিরোধ করতে হবে। আপনি যদি আরো দেখেন, তাদের আরো গুরুত্বপূর্ণ পাঁচটা দাবি নিয়ে সেখানে দাঁড়িয়েছিল। প্রথম দাবি ছিল শরীফ ওসমান হাদি, ইনকিলাব মঞ্চের যিনি প্রতিষ্ঠাতা, তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে তাকে মামলা করতে হবে এবং মামলা করে তাকে বিচার করতে হবে। কেন ভাই? মানে শরীফ ওসমান বিন হাদি কি এমন রাষ্ট্রদ্রোহ করেছে? সেখানে আরো একটা কথা উল্লেখ ছিল যে জুলাই ঘোষণাপত্রে মুক্তিযুদ্ধের আদর্শের সাথে সাংঘর্ষিক যা কিছু আছে তা প্রত্যাখ্যান করতে হবে। আচ্ছা, জুলাই ঘোষণাপত্র আপনি পড়েছেন, জাহেদ ভাইও পড়েছে। জুলাই ঘোষণাপত্রের কোন জায়গাটায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়েছে বা মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে গিয়েছে? কোথায় আছে সেটা? নাই। এবার আসেন, সেখানে বলা হচ্ছে আরেকটা দাবি ছিল এরকম যে মুক্তিযুদ্ধের চেতনা ইতিহাসকে বাদ দিয়ে ৭২-এর সংবিধানকে রিপ্লেস করা যাবে না, নতুন সংবিধান বানানো যাবে না। আরে আজীব ব্যাপার, বাংলাদেশের নাগরিকরা যদি মনে করে তার একটা নতুন সংবিধান লাগবে, বাংলাদেশের বর্তমান নাগরিকরা, সেটা হয়তো গণপরিষদ নির্বাচনের মাধ্যমে তারা চিন্তা করতে পারে, গণভোটের মাধ্যমে বলতে পারে। এতে 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 কি মানে মুক্তিযুদ্ধের চেতনা বা মুক্তিযুদ্ধের ইতিহাস কি বিকৃত হওয়ার কোনো সম্ভাবনা রাখে? মোটেও না। নাগরিকরা চাইলে এটা করতেই পারে। ফলে তারা সেখানে একটা কেওয়াস করার জন্য সেখানে গিয়েছিল, এই পুরো মঞ্চ ৭১টা কেওয়াস করার জন্য। এবং আরেকটা উদাহরণ আমি একটু যোগ করি, কেওয়াস করার জন্য গিয়েছিল এবং যেটা হয়েছে তাতে কেওয়াসটা কি বেড়েছে না কমেছে? না, সেটা অবশ্যই আই এগ্রি যে তারা যে উদ্দেশ্যে সেখানে গিয়েছিল সেই উদ্দেশ্যে তারা সফল হয়েছে, কেওয়াসটা হয়েছে। কিন্তু আমি তো বললাম যে এটা কেন হয়েছে। আপনি তো যাদের গ্রিভিয়েন্স আছে তাদেরকে গ্রিভিয়েন্সটাকে অ্যাড্রেস করতে হবে। আমি এখানকার যে সকল কালচারাল সুশীলরা এখন মানে ফেনা তুলে ফেলছে, এই মব সন্ত্রাস হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে, সেটা হয়ে যাচ্ছে, তো তুমি এতদিন কিছু বলো নাই কেন? তুমি তো জানো এই মঞ্চ ৭১ দিয়ে যাও আমি পুনর্বাসন করা হচ্ছে, তো তুমি এতদিন কিছু বলো নাই কেন? মুখ ফুটে বলতে পারলা না তুমি? এদের দায় দিয়ে তো লাভ নাই। আপনি আরো দেখে থাকবেন যে গণফোরামের যিনি সভাপতি আছেন ডক্টর কামাল হোসেনকে সেখানে অতিথি করা হয়েছিল। পরবর্তীতে গণফোরাম প্রেস রিলিজ দিয়ে এটা ক্লিয়ার করেছে যে তিনি আসলে সেখানে আমন্ত্রিতই ছিলেন না, তার নাম সেখানে উল্লেখ করা হয়েছে। ফলে তাদের উদ্দেশ্যই ছিল যে এটা একটা কেওটিক পরিবেশন তৈরি করা। আরেকটা জিনিস দেখেন, তারা ওখানে একটা দাবি দিচ্ছে যে মুক্তিযোদ্ধারা কোনো দলীয় সম্পদ না, মুক্তিযোদ্ধারা জাতির সম্পদ। ইয়েস, উই অ্যাগ্রি, বাট এখানে যাদের নাম আমি বললাম কিছুক্ষণ আগে, ৪-৫ জনের নাম, তারা কোথায় ছিল যখন একজন মুক্তিযোদ্ধাকে এনামুল হক সাহেব, যিনি এই নির্বাচন সুষ্ঠু করতে চেয়েছিলেন এবং সেটা দাবি নিয়ে শাহবাগে দাঁড়িয়েছিলেন, তাকে যখন আওয়ামী লীগের একজন পাতিমাস্তান একটা থাপ্পড় দিয়েছিল, তখন কি তাদের বিবেকে লাগে নাই? তখন কি মুক্তিযোদ্ধারা তখন কি দলীয় সম্পদ ছিল? মুক্তিযোদ্ধা তো আমাদের সবার সম্পদ। তারপর যখন আপনি সাদিক হোসেন খোকা, প্রয়াত ঢাকার মেয়র যিনি ছিলেন, তার উপর যখন আক্রমণ করা হইলো, বা মেজর জিয়াউর রহমান, তাকে যখন বলা হয়েছে পাকিস্তানের চর, একজন মুক্তিযোদ্ধা, সাবেক সেক্টর কমান্ডার, একটা ফোর্স লিডার, তাকে বলা হয়েছে পাকিস্তানের চর, তখন আপনাদের এই উক্তি, এই চিন্তা চেতনা কোথায় ছিল? ফলে তাদের যে উদ্দেশ্য এটা খুবই ক্লিয়ার। এখন আরেকটা বিষয় কি, আমি এটা এই ন্যারেটিভটা পুশ করতে হবে, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ আসলে মুক্তিযোদ্ধাদের কোনো সম্মান, মুক্তিযোদ্ধাদের যে স্মৃতি বা মুক্তিযুদ্ধের ইতিহাস, এগুলো নিয়ে তাদের কোনো কনসার্ন নাই। তাদের মূল কনসার্নটা হচ্ছে মুজিববাদকে কেন্দ্র করে। আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনি বলতে পারেন যে মুক্তিযোদ্ধার, এই কোয়েশ্চেনটা করতে হবে আপনাকে, যে কেউ একজন মুক্তিযোদ্ধা ছিলেন, এরপরে কি তিনি ইনোসেন্ট পার এক্সেলেন্স হয়ে যান কিনা? মানে তিনি কি আজন্ম নিষ্পাপ এরকম কিছু হয়ে যান কিনা?
এটা তো খোদ আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন যে শেখ মুজিবুর রহমান নিজে কি অসংখ্য জাসদের যারা মুক্তিযোদ্ধা ছিলেন তাদেরকে কি হত্যা করেন নাই, হত্যার জন্য আদেশ দেন নাই? দিয়েছেন তো। শেখ মুজিবুর রহমান কি এই বা তারা মেজর জলিলকে নিয়ে তাদের কি চিন্তা, আওয়ামী লীগের কি চিন্তা? ফলে এই কোয়েশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ অ্যান্ড পার্টিনেন্ট। আপনাকে বলতে হবে যে যিনি মুক্তিযোদ্ধা আছেন তিনি যদি আওয়ামী লীগের হয়ে, ওই যে গতকাল মহিউদ্দিন আহমেদ খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, মুক্তিযোদ্ধার উপর কেউ অ্যাটাক করে না বাংলাদেশে, এই প্রজন্মের কেউ, 24 প্রজন্মের কেউ মুক্তিযোদ্ধার উপর বা মুক্তিযুদ্ধের উপর কেউ অ্যাটাক করে না। কিন্তু আপনি বলছেন মুক্তিযোদ্ধা, কিন্তু প্রচার করছেন আওয়ামী ন্যারেটিভ, তাহলে তো আপনাকে প্রতিরোধের মুখে পড়তে হবে। জি জাহেদ ভাই, যেটি মহিউদ্দিন আহমেদের কথা যেহেতু তুললেন সিফাত, যে মহিউদ্দিন আহমেদ বলেছেন যে মুক্তিযোদ্ধাদের কোনো ট্যাগিং করা হচ্ছে না, যদি মুক্তিযোদ্ধারা তাদের যদি আওয়ামী লীগ হন সেক্ষেত্রে ট্যাগিং হচ্ছে। একদম তাই। যেমন ধরুন আমাদের এখানে হিন্দুরা যখন আক্রমণের শিকার হলো, কোনো কোনো ক্ষেত্রে ভারত ন্যারেটিভ করলো যে এটা কমিউনাল হামলা। বাংলাদেশে 5 আগস্ট পরবর্তী সময়ে কিছু কিছু হিন্দু মানুষ অ্যাটাকের শিকার হয়েছেন, কিন্তু সেটা আওয়ামী লীগ হিসাবে হয়েছেন। ওই যত পার্সেন্টেজ এর মধ্যে কিছু অংশ তারা আছেন, কিন্তু ভারত এটাকে কমিউনাল বলছেন। তো মুক্তিযোদ্ধা হয়েছেন এটা আমিও মনে করি না, একেবারেই না। মুক্তিযোদ্ধা ক্রাইম করতে পারেন, ক্রিমিনাল হয়ে উঠতে পারেন, সুতরাং তিনি রীতিমতো পচে গলে যেতে পারেন। জেনারেল ইব্রাহিম একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, 24 সালে গিয়ে শেখ হাসিনার এই আমিডামি নির্বাচন করেন নাই। শাহজাহান ওমর বীরুত্তম, মানে জীবিত যোদ্ধাদের মধ্যে শ্রেষ্ঠতম খেতাবপ্রাপ্ত, বিএনপি থেকে গিয়ে হ্যাডাম দেখিয়ে নির্বাচন করেছেন না। সো পচতে পারেন, আমি এটা নিয়ে সমস্যা দেখি না। কিন্তু আমি কয়েকটা কথা সিফাতের সাথে একটু আর্গু করব, ডিসঅ্যাগ্রি করব। ধরুন ওনাদের দাবিগুলোর কথা, ওসমান বিন হাদির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। ওসমান বিন হাদিকে কেউ অপছন্দ করতে পারেন। এক, জুলাই সনদে মুক্তিযুদ্ধ বিরোধী কোনো কিছু আছে বলে যদি কেউ মনে করেন, সেটা তারা ব্যাখ্যা দিতে পারেন, তারা বলতে পারেন ঘোষণাপত্রে। 72-এর সংবিধান রাখা, বিএনপিও তো এই সংবিধান বাতিল করতে চায় না। বিএনপিও তো প্রকারান্তরে 72-এর সংবিধানের পক্ষে দাঁড়িয়েছে। যে কেউ চাইতে পারে, আমরা বারবার বলছি আমরা এমন একটা সমাজ চাই যেটা আসলে বহুমতের সমাজ হবে, প্রত্যেকে তার মত প্রকাশ করতে পারে, এবং মত প্রকাশ করতে গিয়ে বা কোনো আচরণে আমাদের কোনো এক্সিস্টিং আইন ভঙ্গ করছে কিনা সেটা আমাদের খেয়াল রাখতে হবে। সেটা যদি না করে তাকে আমরা বাধা দিতে পারি না। নাম্বার 2, আমি ধরে নিলাম যে এখানে আওয়ামী লীগ করা লোকজন আসতো, আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ করেছি, মানে তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করেছি, সুতরাং আওয়ামী লীগের ব্যানারে কেউ কোনো কর্মকাণ্ড করলে সমস্যা আছে। এখন আমরা ধরে নিলাম কোনো এককালে আওয়ামী লীগ করতো বা আওয়ামী লীগ সমর্থন করতো, আমাদের এই প্রশ্নগুলো জবাব লাগবে। তারা যদি ভিন্ন একটা মঞ্চে বা ভিন্ন একটা ব্যানারে, তারা যদি এখন একটা এই ধরনের প্ল্যাটফর্মে কোনো কাজ করতে চায়, রাজনৈতিক, মানে একেবারে রাজনৈতিক দলও না, ধরুন কোনো একটা সামাজিক বা কোনো একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম তারা কাজ করতে চায়, সেটার জন্য আমরা কি করব? টেকনিক্যালি তো এটা নিষিদ্ধ না। আওয়ামী লীগের যিনি সিফাত যেটা বলছেন দলের নাম আছে যেসব লোকজনের, তাদের বিরুদ্ধে কি মামলা আছে কোনো? যদি কোনো মামলা থেকে থাকে, তাদের প্রচুর অনেকের বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে, থাকলে তাদের বিরুদ্ধে সেই মামলায় ব্যবস্থা নেওয়া যাবে। কিন্তু এখন মঞ্চ একাত্তরে যদি আওয়ামী লীগ বা যুবলীগ বা অন্যান্য কোনো দলের কেউ যদি কখনো এসে দাঁড়ায়, তাহলে আমরা তাকে আওয়ামী লীগের পুনর্বাসন বলে সেই সংগঠনের উপরে আমরা ঝাঁপিয়ে পড়তে পারবো, রাষ্ট্রীয় বাহিনী নিয়ে অথবা ব্যক্তিগতভাবে। এরপরে জায়গাটা আসি, গ্রিভেন্স। বলবেন আপনি গ্রিভেন্সের কথা বললেন। গ্রিভেন্স যদি আমি নিজে উগরে দিতে চাই, এটা হতে পারে না। আমি একটা খুব সোজা কথা বলি, আমার বাবাকে কেউ হত্যা করেছে, আমার গ্রিভেন্স আছে হত্যাকারীকে যদি পাই আমি তাকে হত্যা করে ফেলবো বা তাকে আমি পিটিয়ে জখম করে ফেলবো। খুব মানে ইউটোপিয়ান শোনাবে, কিন্তু আইন এরকমই। আমি গিয়ে যদি ওকে পেটাই, ইনস্ট্যান্টলি যদি আমার সেলফ ডিফেন্সের না হয়, এমনি গিয়ে খুঁজে বের করে পেটাই, খুন করার চেষ্টা করি, আমি একটা ক্রিমিনাল অফেন্স করছি। সুতরাং গ্রিভেন্স উগরে দিয়ে আইন ভাঙা কোনোভাবেই আমি সমর্থন করি না। বরং এই কাজগুলো, আমরা তো বিজয়ী, দিনের শেষে বিজয়ীদেরকে বরং চেষ্টা করতে হয় তারা যাতে কোনো না কোনোভাবে, যারা পরাজিত আছে, আমি কাগজে কলমে ধরে নিলাম ওখানে তাদেরই পুনর্বাসন কেন্দ্র যদি হয়ে থাকে, সেটাকে আমরা কীভাবে কমব্যাট করব দেখব, তো তার উপরে যাতে আমরা কোনো রকম কোনো অন্যায় না করি, সেটা সবচেয়ে জরুরি। আমরা যদি সেই একই রকম কাজ করি, রাদার এই যে আমি যদি ওর মতামত প্রকাশকে বাধাগ্রস্ত করতে চাই, এটাও অনেক ধরনের ফ্যাসিবাদ হয়ে যায়। অত এটার জন্য কোনো এনার্কি তৈরি করেনি, সেটা দাবি পেশ করছে, একটা সভা করছে, একটা প্রকাশ্য সভা, এটা কোনো গোপন সভাও না। তো তাহলে কেন সে পারবে না? জি সিফাত, যেটি হচ্ছে যে আওয়ামী লীগ পুনর্বাসনের কথা বলি বা পুনর্বাসনের অভিযোগ তুলে কারো ওপর চড়াও হওয়া ঠিক কিনা, এটি একটি দিক। আর জুলাই যোদ্ধা কি কারো নাম পরিচয় হতে পারে? না, সেখানে ডেইলি স্টারের একটা রিপোর্ট আমি দেখেছি, সেখানে বলা আছে যে বিএনপি, জামাত, এনসিপি সহ, আমি জানি না আমার দলের কেউ ছিল কিনা বা আমি দেখি নাই, বাট যেহেতু প্রত্যক্ষদর্শীরা বলছে যে বিএনপি, জামাত, এনসিপি সহ তিন দল মিলে ওই প্রতিরোধে সামিল ছিল।
তো এখানে আসলে জুলাই যোদ্ধা তারা 3 জন মিলেই, এবং তারা আসলে 3টা দলই তারা জুলাইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, রাজপথে শরিক ছিল। তো জুলাই যোদ্ধা হিসেবে তারা 3টা দল হিসেবে মানুষজন তাদেরকে চিনছে। আমি সেই প্রসঙ্গে আসবো, তার আগে আমি জাহিদ ভাইয়ের একটা কথার উত্তর ধরেন, ফর এক্সাম্পল একটা জঙ্গি সংগঠন সে নিষিদ্ধ, সন্ত্রাস বিরোধী আইন হোক বা যে আইন হোক, সেটা জঙ্গি সংগঠন নিষিদ্ধ। সেই জঙ্গি সংগঠনের কোনো একজন আধ্যাত্মিক গুরু আছে কিংবা কোনো একজন নেতা আছে, আমরা তাকে সবাই চিনি এই নামে, সে কমিটির সদস্য। সে যদি কোনো একটা মানে ব্যানারে প্রোগ্রাম করতে চায়, তাকে কি আইন শৃঙ্খলা বাহিনী আটক করতে পারে কিনা? সে ধরেন ডিআরইউ না, সে শাহবাগে একটা প্রোগ্রাম করলো, কোনো একটা ব্যানারে, যে কোনো একটা ভুংচুং ব্যানারে প্রোগ্রাম করলো, তাহলে তাকে ওই জঙ্গি সংগঠনের সাথে সংশ্লিষ্টতার কারণে তাকে কি আটক করা যাবে কিনা আইন অনুযায়ী? এই জিনিসটা যদি করা যায় তাহলে তো এই আটক আদেশের কোনো প্রবলেম আমি দেখি না। আর যেটা দ্বিতীয়ত উনি বললেন যে গ্রিভিয়েন্স উগড়ে দেওয়া যাবে না। একটা কথা হচ্ছে, আমি আসলে গ্রিভিয়েন্স তাদেরকে উগড়ে দেওয়ার জন্য বলছি না, এটা বেসিক্যালি আমি অ্যাড্রেস করতে যাচ্ছি, এটা এক্সপ্লোর করতে যাচ্ছি যে ওয়াই এটা কেন হচ্ছে। আপনি ধরেন এখানকার যারা কালচারাল স্টাবলিশমেন্ট, এখানকার মিডিয়াতে তো রেগুলার মানে যারা হচ্ছে এতদিন আওয়ামী, আমি দেখছি যে জনতার মঞ্চ করা সচিব, সাবেক সচিব, সেও কথা বলে যাচ্ছে। বিশিষ্ট টকশোবিদ যারা হচ্ছে গিয়ে আওয়ামী ন্যারেটিভ পুশ করে, তারা রেগুলার কথা বলে যাচ্ছে। তাহলে মিডিয়া এস্টাবলিশমেন্ট আওয়ামী লীগের যারা দোসর ছিল, আওয়ামী লীগের যারা সিম্পেথাইজার ছিল, তাদেরকে সুন্দরভাবে ফ্রি ফ্লো দিয়ে দিচ্ছে, ফ্রি আউট দিয়ে দিচ্ছে। কালচারাল যে এস্টাবলিশমেন্ট, তারা এদের বিরুদ্ধে কিচ্ছু বলছে না, কিচ্ছুটি বলছে না। তাহলে সমাজের বা রাষ্ট্রের এই দুইটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান থেকে যখন কোনো কিছু অ্যাড্রেস করা হচ্ছে না, তখন এই যে জেনুইন যে গ্রিভেন্সেসগুলো, এগুলো যে ওখানে গিয়ে পড়ে, আমি এটা জাস্ট সোশিওলজিক্যালি আমি বোঝাতে চেয়েছি যে এটা পড়বে। এখন এটাকে আপনি কিভাবে ট্যাকেল করবেন, দ্যাট উই ক্যান ডিসকাস, বাট এটা পড়বে। এখন দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে, ওখানে যেভাবে এটাকে দেখানো হচ্ছে যে মব সন্ত্রাস একদম জ্বালিয়ে পুড়িয়ে অবস্থা খারাপ করে ফেলছে, আমি আসলে ওই ধরনের কিছু দেখিনি। ওখানে আমরা দেখতে পেয়েছি যেটা, যে তাদেরকে পরবর্তীতে পুলিশে সোপর্দ করা হয়েছিল, হুইচ ইজ আই থিঙ্ক ইজ এ লিগাল প্রসেস। ইভেন পুলিশে যদি এবার কোনো অন্যায় খুঁজে পায়, অপরাধ খুঁজে পায়, তাহলে তাকে গ্রেপ্তার করবে, সাজার আওতায় নিয়ে আসবে, আদারওয়াইজ আনবে না। তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। কিন্তু ফিজিক্যাল অ্যাসল্ট, মেরে রক্তাক্ত করা বা হামলা করা, এই ধরনের বড় কোনো কিছু দেখি না। অর্থাৎ যেটাকে এত বেশি, অনেক বেশি গুরুতর করে তোলা হচ্ছে, আসলে এটা এত বেশি অতটা গুরুতর আমার কাছে লাগে নাই। আর থার্ডলি যে প্রশ্নটা আপনি করেছেন যে হাউ টু ডিল আওয়ামী লীগ, দেখেন আজকে শুধু আওয়ামী লীগ না, আজকে আমাদের এখানে সমালোচক হওয়ার কথা ছিল জনাব নুরুল হক নূর, উনার উপরও আজকে অনেক মারাত্মক একটা হামলা হয়েছে, উনি আহত হয়েছেন, উনি আসতে পারেন নাই। তো শুধু আওয়ামী লীগ না, আমাদেরকে কয়েকটা প্রশ্নের মোকাবিলা করতে হবে। আওয়ামী লীগ সহ যারা আওয়ামী লীগের রাজনৈতিক যে উদ্যোগের সাথে ছিল, তাদের জোট সঙ্গী এবং একই সাথে যাদের গৃহপালিত বিরোধী দল ছিল, তাদের ব্যাপারে আমাদের মন্তব্য কী হবে, তাদের ব্যাপারে আমাদের ভবিষ্যৎ কি চিন্তা করতে হবে, এটা নিয়ে আমাদেরকে সমাধানের দিকে পৌঁছাইতে হবে। এবং সেটা আমি মনে করি সামনে যদি জুলাই সনদ আছে, রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে, নাগরিকদের সিদ্ধান্তের ভিত্তিতে আমরা সেই জায়গায় যাইতে পারি যে আওয়ামী লীগের ব্যাপারে আমাদের ডিসিশন নিয়ে ফেলতে হবে, আর কোনো অপশন নাই। কারণ এবং একই সাথে আরেকটা বিষয়, শুধুমাত্র রাজনৈতিক উদ্যোগ না, যারা আওয়ামী লীগকে কালচারালি সার্ভ করেছে, বাংলাদেশে আওয়ামী লীগকে কালচারালি সার্ভ করার লোকের সংখ্যা কম না নেহায়েত, তাদেরকে আপনি কিভাবে ডিল করবেন? এটা হইতে পারে, আমরা আগে বলেছিলাম ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের কথা, সাউথ আফ্রিকাতে যে মডেলটা আছে। কিন্তু বাংলাদেশের যে অবস্থা, ওয়াল্লাহি আমি অবাক হয়ে গেলাম যে বাংলাদেশে এই আওয়ামী লীগের লোকজন এখন পর্যন্ত তারা স্বীকার করতে নারাজ যে তারা কোনো অন্যায় করেছে, অপরাধ করেছে। এখন তাহলে এই পরিবর্তিত বাস্তবতা, এই বাস্তবতাকে সামনে রেখে আপনি কিভাবে ডিল করবেন, সেটা আমি মনে করি একটা ঐক্যমত কমিশন যেহেতু আছে, সেখানে আলাপ আলোচনা হইতে পারে, আলোচনায় আমরা এগোতে পারি। জি জাহিদ ভাই, আমরা এখন পর্যন্ত আওয়ামী লীগকে যেভাবে ডিল করা হচ্ছে, মানে এটা কি আসলে সঠিক পথেই আছে, নাকি আওয়ামী লীগকে ভিন্নভাবে ডিল করা হচ্ছে, বা আওয়ামী লীগকে আরো বেশি ডিল করতে গিয়ে প্রাসঙ্গিক করে ফেলা হচ্ছে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমি ফাদার দু একটা জিনিস একটু যোগ করি। মানে উনি যেটা উদাহরণ দিলেন, একজন জঙ্গি নেতা, সংগঠন যদি নিষিদ্ধ থাকে এবং তাকে যদি তার সাংগঠনিক কারণে পুলিশ ইতোপূর্বে কোনো কারণে, ফৌজদারি কারণে খুঁজতে থাকে, তাহলে উনি যখন প্রকাশ্যে আসবেন তাকে ধরে ফেলতে হবে, কোনো সন্দেহ নাই। কিন্তু তিনি তার ওই সংগঠন না অন্য কিছুতে এসছেন, এই আইন, উনি যদি ওখানে কোনো আইন ভঙ্গ না করেন, তাকে সেটার জন্য ধরা যাবে না। আইন এরকমই। আওয়ামী লীগের যারা এসেছেন, আমি শুরুতে তাই বলেছি, তাদের বিরুদ্ধে যদি কোনো মামলা থেকে থাকে, অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে, উনি তো পদের কথাও বললেন, যদি মামলা থাকে তাদেরকে অ্যারেস্ট করে ফেলা আসার সাথে সাথেই উচিত ছিল। মানে ওখানে সবাই গেল, কেওস হলো, তারপর পুলিশ গেল কেন? বা তারা যদি সশস্ত্র সংগ্রামের জন্য নাকি প্রস্তুত হচ্ছে, মানে এই কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদ করে সুরসুর করে তারা বলে দিল, তাদের কোনো খোঁজ খবর নাই, এগুলো খুব খারাপ চর্চা। আমার ক্ষোভ কিভাবে যায়, এগুলো না খুব খারাপ ন্যারেটিভ, এগুলো লেজিটিমাইজ করা। আমি একটা উদাহরণ দিই। আমরা পিটিয়ে মানুষ মেরে ফেলি যদি আমরা চুরি ডাকাতির সময় ধরে ফেলতে পারি, তাই না? ব্যাখ্যা কি?
এবং সঠিক ব্যাখ্যা ভুলো না, সেটা হচ্ছে এরকম যে এই দেশের তো বিচার হয় না, পুলিশের কাছে দিলে কোর্টে যায়, তারপরে জেলে যায়, তারপর জামিন নিয়ে বের হয়ে সে আবার একই কাজ করে, আমরা বিচার পাই না, তাই তো? সুতরাং আমরা পিটিয়ে মেরে ফেলি। আমার ক্ষোভ দীর্ঘদিন থেকে জমতে জমতে আমি এখন পিটিয়ে মেরে ফেলি। এই যে কয়দিন আগে যে দুজনকে পিটিয়ে মারা হলো ভ্যান চোরের সন্দেহে, সেই এলাকায় ভ্যান চুরি হচ্ছিল, তো তাদের ক্ষোভ আছে, তারা পিটিয়ে মেরে ফেলেছে। আমাদের সবার আগে বলতে হবে, তোমার যদি ক্ষোভও থাকে, তুমি যে কাজটা করছো এটা ক্রাইম, ফুল স্টপ, এরপর আসলে আর কোনো কথা নাই, এটা আগে বন্ধ করতে হবে। সুতরাং কোন ক্ষোভের জন্য আমি কাজটা করেছি এটা বলে আসলে আমরা র্যাদার এগুলোকে ফ্যাসিলিটেট করি, এটা করা যাবে না, ফুল স্টপ। তোমার যদি কোনো ক্ষোভ থাকে, তুমি ক্রমাগত সরকারের কাছে যাবা, রাষ্ট্রের কাছে যাবা, বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করো, বা অন্য কোথাও প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করো, যে আওয়ামী লীগের নাম গন্ধ আছে এমন কাউকে রাস্তায় দেখা গেলে গ্রেফতার করতে হবে, এমন একটা আইন তৈরি করো। আমি বারবার এই কথাটা বলছি, একটা রাষ্ট্রের বেসিক বোঝাবুঝি আমাদের থাকতে হবে। একটা রাষ্ট্র, মাদার ল সংবিধান, তার নিচে অনেকগুলো আইন দিয়ে চলবে। এই আইনের চৌহদ্দির বাইরে যদি কেউ পড়ে, তাকে আমি আসলে ধরতে পারি না। আমাদের ফৌজদারি কার্যবিধি কোন কোন জিনিস ক্রিমিনালাইজ করবো সংজ্ঞা আছে, নতুন আইন করতে পারেন। আবারও বলছি, ৭১ নামওয়ালা কিছু থাকলে সেটা ক্রিমিনালাইজ, কথার কথা। 15ই আগস্ট কেউ ব্যক্তিগতভাবেও মিলাদ পড়তে পারবা না, ফুল দিতে পারবা না, আইন করে ফেলেন, তারপর কেউ করলে ধরেন। বাট আনলেস এরকম কোনো আইন তৈরি হয়েছে, আমার ক্ষোভ হয়েছে, ওটা হয়েছে, সেটা হয়েছে বলে কাউকে আপনি পেটাবেন, মারবেন, এটা হবে না। আবারও আপনার ভালো না লাগতে পারে, কিন্তু ডেমোক্রেসি মানেটা কি? ডেমোক্রেসি মানে হচ্ছে ফ্যাসিজমের উল্টো জিনিস না। শেখ হাসিনা তো সহ্য করে না তার বাইরে কোনো বয়ান কেউ দিলে। আমরা ডেমোক্রেসির কথা বলি মানে হচ্ছে আমার এগুলো ভালো লাগছে না, আমারও ফ্র্যাঙ্কলি বলি, আমারও অনেক কিছু ভালো লাগে না। আমি আরও যদি খোলাখুলি বলি, এই দেশের অ্যারাউন্ড 20% মানুষ এখন আওয়ামী লীগ করে, এত কিছুর পর আমি ভাবলেই আমার খুব মন খারাপ হয় যে কেমন দেশে আমরা বসবাস করি। আমার হিসাবে অ্যারাউন্ড 20% এত বিভৎসতার পরও সমর্থন করে, কিন্তু মন খারাপ হয়। আমার আশপাশে খুব ক্লোজলি পরিচিত মানুষ আমার সামনে এখনো আওয়ামী লীগের কথা বলে, অথচ আমরা তো দীর্ঘদিন এই এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে লড়াই করেছি। কেমন লাগে বুঝি তো, কিন্তু আমাকে না এটা টলারেট করতে হবে আনলেস তারা কোনো ক্রিমিনাল অফেন্স করছে। এটা হলো সবচেয়ে জরুরি কথা। এই জিনিসটা যদি বোঝাবুঝি আমাদের মধ্যে না আসে, আমরা একটা স্টেট তৈরি করতে পারবো না। এবার আপনার প্রসঙ্গে আসি, আমাকে প্রাসঙ্গিক করে তুলছি বলে আমি মনে করি। এই যে প্রোগ্রামটার কথা বললেন, এই প্রোগ্রামটা হতো, 2-4টা কথা হতো, 2-4টা বক্তব্য আসতো, খুবই ছোট করে কোথাও না কোথাও। লতিফ সিদ্দিকী এটা বলেছেন, জনাব কার্জন এটা বলেছেন, এরকম বলে টলে শেষ হয়ে যেত। 72-এর সংবিধান রাখতে হবে ইত্যাদি ইত্যাদি আলাপ। কেন, ডক্টর কামাল হোসেন তো প্রকাশ্যে বহুবার বলেছেন। এখন ডক্টর কামাল হোসেন কি আওয়ামী লীগের দোসর? ওনার সাথে 5 আগস্টের পর একই প্রোগ্রামে আমরা দুজন আলোচক ছিলাম, আমার পাশে বসেও 72-এর সংবিধান নিয়ে খুবই কঠোর বক্তব্য দিয়েছেন। যেহেতু উনি প্রণেতাদের একজন, খুবই কঠোর বক্তব্য দিয়েছেন, তো উনিও কি দোসর? উনি আসেন, অনেকে তো বিবৃতি দিয়েছেন। বিবৃতি আমি ডক্টর কামালের কথাই বলছি, ডক্টর কামালের কথাই বলছি। তো যেটা বললাম, সর্বোচ্চ বক্তব্য আসতো, ডক্টর কামাল হোসেনের যদি থাকতেন ওইটুকুই আসতো, এই যে প্রিজার্ভ করো ইত্যাদি ইত্যাদি দাবিগুলো আসতো। ছোট একটা নিউজ অনেকে নিউজ করতো না, আর এটা এখন সব জায়গায় নিউজ হলো। আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করে তোলা হলো। একটা জিনিস ইম্পর্টেন্ট, আওয়ামী লীগ জালিম ছিল, কিন্তু এখন কোনোভাবে যদি মনে হয় অত্যাচারিত বা মজলুম হয়ে গেছে, কোথাও না কোথাও কারো না কারো যদি মনে হয়, এটা কিন্তু আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করে তোলে। 15ই আগস্ট 3 জন মানুষ গিয়েছিল ফুল দিতে, 3 জন মানুষ ব্যক্তিগতভাবে গেছে, একজন রিক্সা পুলার, একটা কাপল গেছে, একজন নারী গেছেন, এই তো দেখলাম। গিয়ে ফুলটা দিয়ে আসলে যা হতো, তাদের উপরে এই ধরনের চাপ তৈরি করে, কিছু ক্ষেত্রে হামলা করে, এই জিনিসটা আসলে আবার প্রাসঙ্গিক করে তোলা হচ্ছে। একেবারেই সঠিক পথ না আমি মনে করি। আমরা আওয়ামী লীগকে কমব্যাট করার জন্য, ঠিক আছে তাদের বিচার হবে, আইসিটিতে বিচার হোক, এর মধ্যে আমরা আসলে তারা যা করে গেছে সেই জিনিসগুলো ক্রমাগত মানুষের সামনে আনা, যারা এখনো আওয়ামী লীগ করে তারা যাতে তাদের কাছে যাতে আমরা রিচ করতে পারি। সাহেব যেটা বলছে, সিফাত যেটা বলছে যে আর ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন, সেটা হতে পারতো। এটা হলে অনেকেই ওখান থেকে চলে আসতে পারতো। পরবর্তী প্রজন্ম যাতে এই নোংরা, এই বিভৎস দলটার কোনো না কোনো প্রভাবে না পড়ে, সেটার চেষ্টা করা, এবং কালচারালি ন্যারেটিভ তৈরি করা। যেমন ধরুন, খুব ইন্টারেস্টিং, কেউ কেউ বলছে স্বাধীনতা, মানে একটা গ্রুপ আছে, আমি এটার পেছনে একদম ক্লিয়ারলি মনে করি স্বাধীনতার সময়ে যাদের লজ্জাস্কর ইতিহাস আছে, তারা স্বাধীনতা শুনলে তাদের গা জ্বালা করে, 71 শুনলে গা জ্বালা করে। বহুবার বলেছি, লিখেছি, মানে বাংলাদেশের তো এই 26 সালে জুলাই আগস্টে হয় নাই, আমরা বছরের পর বছর এগুলো নিয়ে কাজ করেছি, বলেছি, লিখেছি। আওয়ামী ন্যারেটিভ অফ আওয়ার লিবারেশন ওয়ার, আমরা এটাকে স্ট্রংলি ডিসকার্ড করি, তাদের সকল চেতনা এবং সকল চেতনা ব্যবসাকেও ডিসকার্ড করি। কিন্তু বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছে, সেই মুক্তিযুদ্ধের একটা স্পিরিট আছে, চেতনা আছে, সেটা বাংলাদেশে থাকবে।
একইভাবে আমি এটাও একমত, আওয়ামী লীগের স্বাধীনতা ৭১ এই নামেই আবার আসার চেষ্টা করতে পারে, কোনো রকম কোনো সমস্যা নাই। আমি ব্যক্তিগতভাবে মনে করি তারা যদি এগুলো নিয়ে সামনে আসেও, ওর বয়ানকে আমাদের বয়ান দিয়ে আসলে ফাইট করতে হবে, যখন সে আওয়ামী লীগ না। আর আওয়ামী লীগের এইরকম ৭১ মঞ্চ ৭১ বা এসব কিছু বলে মাঠে নেমে যদি সকল মুজিবকে এস্টাবলিশ করে ফেলতে পারে, তাহলে তো আমরা ভীষণ দুর্বল। হুম। এরকম একটা রেজিমকে শেষ করে বিতাড়ন করার পরও আমরা ন্যারেটিভ দিয়ে এটা ঠেকাতে পারবো না। আমি তো যথেষ্ট কেপেবল মনে করি আমাদেরকে, যে আমরা এইসব হাওয়াই পাবে না, বরং এই বাধা দিয়ে এই হুজ্জতিগুলো করে আলটিমেটলি ওদেরকে আরো প্রাসঙ্গিক করা জি, হচ্ছে। সারুদ্দিন সিফাত, এই যে যেটি বললেন যে মুক্তিযুদ্ধকে নিয়ে ব্যবসা করা হয়েছে, এখন অনেকেই বলছেন যে জুলাইকে নিয়েও বেচা বিক্রি হচ্ছে, ব্যবসা হচ্ছে। এই প্রশ্নের জবাবটা আপনার কাছে চাই। আর যেটা হচ্ছে যে যেই কাজগুলো হয়েছে বা যে কাজগুলো হচ্ছে, ৩২ নম্বর বলেন বা গতকালকে ডিআরের ঘটনা বলেন, এগুলো মূলত আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করছে প্রকারান্তরে। আচ্ছা, প্রথমত হচ্ছে যে ক্ষোভের যে বিষয়টা আমি বলছিলাম গ্রিভিয়েন্সে, সেটা হচ্ছে মানে আমরা এটাকে কিভাবে ডিল করব। একটা তো হচ্ছে আমরা বারবার বলছি যে আসলে তারা বিট করে নাই, ফিজিক্যাল অ্যাসল্টের ওই ধরনের কোনো চিহ্ন নাই। কারণ আমরা কিভাবে ডিল করব সেটা আমাদের ইস্যু। এখন সেটা তো লিগ্যালি আমরা হালকা হলে অ্যাসল্ট হয়েছে, আমি ভিডিও দেখেছি, মানে ভিডিওতে আসছে সেটা আসছে। আমরা কি সেটাকে লিগ্যালি ডিল করব না কালচারালি ডিল করব, যেখানে এখানকার কালচারাল এস্টাবলিশমেন্ট এখন পর্যন্ত জুলাই অভ্যুত্থানের পক্ষে এখনো পর্যন্ত পুরোপুরি যায় নাই। আমরা নাটক সিনেমা দেখি না জুলাই অভ্যুত্থানকে নিয়ে। এখানকার মিডিয়া এস্টাবলিশমেন্টে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে হরে ধরে টকশোতে এখন পর্যন্ত যারা আওয়ামী ন্যারেটিভ প্রিচার, তারা এখনো হরে ধরে ঠিক মতো দুই চারটা গান হয় নাই, খুবই দুঃখজনক। এক্স্যাক্টলি। সো আপনার কালচারাল এস্টাবলিশমেন্ট জুলাইয়ের পক্ষে নাই, আপনার মিডিয়াতে পর্যন্ত জুলাই নিয়ে কোনো ন্যারেটিভ ওরকম প্রিচ হচ্ছে না, বরং রাদার আওয়ামী লীগ ন্যারেটিভ প্রিচ করছে। এই যখন অবস্থা, হাউ টু ডিল এইটা আমরা আমাদের মধ্যে ডিসকাস করব। কিন্তু ইন দ্য মেইন টাইম এটা ডিসকাস করার মধ্য দিয়ে কিন্তু ক্ষোভটা প্রশমিত হয়ে যাবে। এবং ক্ষোভের বিষয়টা যেহেতু আমরা বারবার বলছি, বাংলাদেশের মানুষের মতো এত সেফটি বোধহয় আর কেউ দেয়নি আফটার দি রেভলিউশন বা আপরাইজিং, যেটাই বলি না কেন। ওবায়দুল কাদের নিজে সন্দেহ করছিল যে আওয়ামী লীগ যদি কখনো ক্ষমতা থেকে পড়ে যায় তাহলে হচ্ছে রক্তের গঙ্গা বয়ে যাবে পুরো বাংলাদেশ জুড়ে। এটা ওবায়দুল কাদের নিজে বলেছে, 5 লাখ মারা যাবে, 5 লাখ মারা যাবে, 10 লাখ মারা যাবে, এরকম আওয়ামী লীগ অনেক নেতা বলেছে। বাংলাদেশে এই ধরনের কোনো সিচুয়েশন আপনি 5th অগাস্টে পরে দেখছেন? এরপরও বাংলাদেশের মানুষজনকে নিয়ে যে বাংলাদেশের মানুষজন অসভ্য, বর্বর, এরা খুন করে ফেলে, এরা অপ্রকৃতস্থ, এ ধরনের অনেকগুলো কথা বলা হয়। বরং আমরা দেখেছি 5ই আগস্টের পরে যখন রয়ের গুজব ছড়ানো হচ্ছে, ইভেন মন্দির ভেঙে ফেলার গুজব ছড়ানো হচ্ছে, তখন বাংলাদেশের মানুষজন ঢাল হয়ে সেটা প্রোটেক্ট করেছে না? সেই নজির তো আমরা দেখেছি। 1 মিনিট আছে। জি, তো ফলে এই ধরনের যে কথাবার্তা বলা হয় যে বাংলাদেশের মানুষজন অনেক বেশি উগ্র হয়ে যাচ্ছে, এগুলো ঠিক না। আর দ্বিতীয়ত 72-এর সংবিধানের ব্যাপারটা হচ্ছে আপনাকে অ্যাজ এ হোল রিড করতে হবে। আমি যখন বলছি তাদের 72-এর সংবিধানের কথা আফল করার কথা, অ্যাট দ্য সেম টাইম তাদের আওয়ামী লীগ পরিচয়টাকেও আমরা তুলে নিয়ে আসছি। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি মনে করি কোনো টর্চারারকে, কোনো ফ্যাসিবাদীদেরকে যদি আমি প্রতিরোধ করি, সেটা তাদের ভিকটিমহুডকে জায়গায় তুলে না এবং জায়গায় তুলতে পারে না। আর সর্বশেষ, মুক্তিযোদ্ধা নাম দিয়ে মুক্তিযুদ্ধকে আমরা সম্মান করি। আমরা আমাদের ম্যানিফেস্টোতে বারবার বলেছি 47, 71, 24, কিন্তু মুক্তিযুদ্ধ নাম দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে কোনো ফ্যাসিবাদীদেরকে আমরা ইনশাল্লাহ বাংলাদেশের মাটিতে দাঁড়াতে দেবো না। জি, আমরা আজকে আলোচনার বিষয় দিয়েছিলাম নির্বাচন নিয়ে শঙ্কা, ওইদিকে আসলে যেতে পারলাম না সময়ের স্বল্পতার কারণে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।